আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আগের দিন আমরা লিনিয়ার সিস্টেমের কিছু প্রপার্টি দেখছি, আজকে আমরা দেখবো কিভাবে একটা লিনিয়ার সিস্টেম অ্যানালাইসিস করা যায়। Recording in progress. তো তার আগে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে সুপারপজিশন। জিনিসটা কি? সুপারপজিশন জিনিসটা খুব সিম্পল জিনিস, যেটা হচ্ছে যে ধরেন আপনাদের কাছে একটা সিগন্যাল আছে x1n আর একটা সিগন্যাল আছে x2n। তো এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে আমরা বলবো সুপারপজিশন, ঠিক আছে? লিনিয়ার কম্বিনেশন বলতে এই টাইপের জিনিস আর কি, যে এটার সাথে সাম কোএফিশিয়েন্ট গুণ করবেন, এটার সাথে সাম কনস্ট্যান্ট গুণ করে যোগ করে দিলে সেখান থেকে আমি একটা লিনিয়ার কম্বিনেশন পেয়ে যাবো, ঠিক আছে? তো এটাকে বলতেছি আমরা yn টা হচ্ছে x1 আর x2 এর সুপারপজিশন। এটা যে দুইটার জন্য হতে হবে নট নেসেসারি, এটা ধরেন এরকম অনেকগুলো এর জন্য হতে পারে, n সংখ্যকের জন্য হতে পারে, বা ইনফাইনাইট সামও হতে পারে সুপারপজিশনের। বাট আইডিয়াটা হচ্ছে এটাকে আমরা সুপারপজিশন বলতেছি। তো এইটাকে যখন আমরা দুইটা সিগন্যাল থেকে যখন রেজাল্টেন্ট সিগন্যালটা জেনারেট করতেছি, ওই প্রসেসটাকে বলতেছি সিনথেসিস। অর্থাৎ আপনাদের কাছে যদি ধরেন এরকম একটা সিগন্যাল আছে, এটা ধরেন x1n, আর আরেকটা ধরেন এরকম সিগন্যাল আছে, এটা হচ্ছে x2n। তো এটাকে ধরেন 2 দিয়ে গুণ দিলেন, এটাকে 3 দিয়ে গুণ দিয়ে যদি আপনি যোগ করেন, তখন আমরা বলবো যে এই দুইটার রেজাল্টেন্ট সিগন্যাল হচ্ছে yn, যেটা এই প্রসিডিউরটাকে বলবো আমরা সিনথেসিস। আর সামহাউ যদি আমরা yn থেকে এই সিগন্যালটা আবার অরিজিনাল সিগন্যাল দুটাকে ভেঙে লিখতে পারি, এটা সব সময় লেখা যাবে নট নেসেসারি, বাট যদি লেখা যায় তখন ওই প্রসিডিউরটাকে আমরা বলবো ডিকম্পোজিশন, ঠিক আছে? মানে সিনথেসিসের উল্টা হচ্ছে ডিকম্পোজিশন। সিনথেসিস মানে সিগন্যাল গুলা থেকে নতুন সিগন্যাল জেনারেট করলে সেটাকে বলে সিনথেসিস, আর ওই নতুন সিগন্যাল থেকে কম্পোনেন্ট সিগন্যাল বের করাকে বলি আমরা ডিকম্পোজিশন, ঠিক আছে? যেমন অলরেডি আপনারা এটা দেখছেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশনে, ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার সিরিজের এই জিনিসটা হয় যে ওইখানে হচ্ছে যে কোনো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল x অফ t কে আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারি, যেখানে ওমেগা আই হচ্ছে 2π/ti, এরকম ভাবে ওমেগা আই না সরি ওমেগা n এর উপর সাম দেই e⁻jn ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে 2π/t xt। সো এটা হচ্ছে সিনথেসিস ইকুয়েশন। আর ডিকম্পোজিশন ইকুয়েশন, হ্যাঁ, তো এইটা আর ডিকম্পোজিশন ইকুয়েশন হচ্ছে এখান থেকে যদি আমরা cn গুলাকে বের করতে পারি, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন ইকুয়েশন। ওই যে একটা এটা আছে না, ঠিক আছে? মানে এখানে আমরা হচ্ছে ওই আমাদের কম্পোনেন্ট সিগন্যাল গুলা বের করলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে সিনথেসিস ইকুয়েশন, এখান থেকে আমরা কম্পোনেন্ট সিগন্যাল গুলো থেকে আমাদের রেজাল্টেন্ট সিগন্যালটা জেনারেট করলাম। তো আমরা অলরেডি কয়েকটা কম্পোজিশন অলরেডি দেখে আসছি। একটা কম্পোজিশন আমরা অলরেডি দেখছি, একটা হচ্ছে ইম্পালস কম্পোজিশন। এটা খুব কাজে লাগবে আমাদের যখন আমরা টাইম ডোমেইনে সিগন্যাল কি করতে যাব, অ্যানালাইসিস করতে যাব। এটাকে বলে ইম্পালস ডিকম্পোজিশন। একটা আছে স্টেপ ডিকম্পোজিশন। স্টেপ ডিকম্পোজিশন মানে হচ্ছে সিগন্যাল গুলোকে ইউনিট স্টেপ দিয়ে লেখা, ঠিক আছে? মানে যে কোনো ডেল্টা ফাংশনকে কিন্তু এইভাবে লেখা যায়। দেখেন ইউএন কিন্তু এটা, তাই না? ডেল্টা এন কে এইভাবে লেখা যাবে না? জি স্যার। তো ডেল্টা এন দিয়ে তো আমরা যে কোনো সিগন্যালকে মানে যে কোনো সিগন্যালকে আমরা ইউনিট ইম্পালসে ডিকম্পোজ করতে পারি, বা ডেল্টা দিয়ে আমরা যে কোনো সিগন্যাল বানাইতে পারি। সো যেহেতু ডেল্টা এন কে আবার ইউনিট স্টেপ দিয়ে লেখা সম্ভব, তাহলে ইউনিট স্টেপ দিয়েও আমরা যে কোনো ফাংশন বা যে কোনো সিগন্যালকে লিখতে পারবো, অর্থাৎ যে কোনো সিগন্যালকে ইউনিট স্টেপে ডিকম্পোজ করা সম্ভব। আরেকটা তো আমরা শিখছি ইভেন অর ডিকম্পোজিশন।
অর্থাৎ আমরা চাইলে সিগন্যালের ইভেন পার্ট আর অড পার্টে ডিকম্পোজ করে লিখতে পারি। আরেকটা আছে ফুরিয়ার ডিকম্পোজিশন। পিরিয়ডিক সিগন্যাল হইলে সেটাকে কি বলে, পিরিয়ডিক সিগন্যাল হলে সেটাকে হচ্ছে সাম আকারে আর মানে ফুরিয়ার সিরিজ দিয়ে, আর অ্যাপিরিয়ডিক সিগন্যাল হলে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে আর কি করা যায়, ডিকম্পোজ করা যায়। বাট আইডিয়াটা এটা, তো এটা আমাদের বেশি কাজে লাগবে আর কি। আর অলরেডি এটা আমরা দেখছি, আর এইটা জানলে এটাও করা যাবে। তো এই হচ্ছে ডিকম্পোজিশনের আইডিয়াগুলা। তো এবার দেখেন যে ইম্পালস ডিকম্পোজিশন কিভাবে আমাদের সিরিজ কোন সিস্টেম অ্যানালাইসিস করতে কাজে লাগে। তো আমরা যখন সিস্টেম অ্যানালাইসিস করব আমরা একটা এলটিআই সিস্টেম নিয়ে কাজ করব। এলটিআই সিস্টেম কেন? কারণ ফার্স্ট অফ অল লিনিয়ার সিস্টেম অ্যানালাইসিস করা সোজা, মানে কম্পারেটিভলি নন লিনিয়ার সিস্টেমের থেকে লিনিয়ার সিস্টেমের অ্যানালাইসিস সোজা। টাইম ইনভ্যারিয়েন্ট কেন? টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমে আপনি কখন ইনপুট দিচ্ছেন তার উপর সিস্টেমের আউটপুট ডিপেন্ড করে না। সো সিস্টেম হচ্ছে ইনপুটটাকে কখন দিচ্ছি তার উপর, সেটার উপর ইন্ডিপেন্ডেন্ট। সো এই কারণে টাইম ইনভ্যারিয়েন্ট অ্যানালাইসিস সোজা। ঠিক আছে, মানে এখানে টাইম ডিপেন্ডেন্ট কোনো কিছু চলে আসে না। ঠিক আছে। অন্যদিকে লিনিয়ার সিস্টেমের আরেকটা জিনিস, সেটা হচ্ছে লিনিয়ার মানে লিনিয়ার সিস্টেম অ্যানালাইসিস করার জন্য ওয়েল এস্টাবলিশড ম্যাথমেটিক্স আছে। ঠিক আছে, মানে অনেক ম্যাথমেটিক্যাল টুল আছে যেটা দিয়ে লিনিয়ার সিস্টেম কি ইজিলি কি করা যায়, মানে ডিল করা যায়। অন্যদিকে নন লিনিয়ার সিস্টেম গুলো আসলে একটু ডিফিকাল্ট অ্যানালাইসিস করা। আর নন লিনিয়ার সিস্টেমকেও আমরা সাম রেজিমে লিনিয়ার সিস্টেমে কনভার্ট করে ফেলতে পারি। যেমন ধরেন আপনারা তো ইলেকট্রনিক্স 1 এ ডায়োড পড়ে আসছেন, ডায়োডের কি থাকে, এরকম ডায়োড নন লিনিয়ার না, কিন্তু তারপরেও দেখবেন ডায়োডকে কিন্তু আমরা একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। কারণ কি, ডায়োডের দুইটা রিজিয়ন আমরা বের করি, যে দুইটা রিজিয়নে আমরা বলি ডায়োডটা লিনিয়ার। ঠিক আছে, এইটাকে আমরা নন লিনিয়ার কাজকে আমরা লিনিয়ার কার্ভে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, ওইভাবে সিমিলারলি মসফেট বিজেটি ওদের লিনিয়ারাইজড রেসপন্স করা যায় আর কি, যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস যেটা ওইখানে। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা যে কোনো নন লিনিয়ার সিস্টেমকেও লিনিয়ারাইজ করে ফেলতে পারি। এই কারণে লিনিয়ার সিস্টেম নিয়ে ডিসকাস করাটা বেশি আর কি, মানে এমফাসাইজ দেয়। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা একটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ইনপুট জানা থাকলে আউটপুট বের করতে পারবো। ঠিক আছে, এটা আমরা বের করবো আর কি। আমরা যদি একটা এক্স অফ এন ইনপুটে দেই তাহলে ওই সিস্টেমের আউটপুটটা কেমন হবে সেটা আমরা বের করতে চাই, সেটা আমরা কিভাবে বের করবো। তো আমরা তো জানি যে একটা সিস্টেমের একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। ঠিক আছে, এটা তো যে কোনো সিস্টেমেরই থাকবে। আর আমরা ধরে নিচ্ছি আমাদের সিস্টেমটা এলটিআই অর্থাৎ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এখন যদি আমি এই সিস্টেমে ডেল্টা এন ইনপুট দেই, অর্থাৎ সিস্টেমের ইনপুটটা যদি হয় ইম্পালস ফাংশন। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনপুটের করেসপন্ডিং আউটপুটকে আমরা বলি রেসপন্স, অনেক সময় রেসপন্সও বলা হয়। অর্থাৎ ওয়াই এন কে আমরা বলবো এক্স এন এর রেসপন্স, অর্থাৎ সিস্টেমটা কিভাবে এই ইনপুটের প্রতি রেসপন্স দিচ্ছে সেটা। অন্যদিকে ইম্পালস, তাহলে দেখেন একটা জিনিস, যে ইনপুটে যখন ইম্পালস দিব তখন তার রেসপন্সের নাম স্বভাবতই হবে ইম্পালস রেসপন্স। ঠিক আছে, ইম্পালস রেসপন্স হচ্ছে যখন সিস্টেমের ইনপুট এক্সএন কে আমরা ডেল্টা এন দিব আর কি, মানে সিস্টেমে যখন আমি ইম্পালস ফাংশনকে ইনপুট হিসেবে দিব তখন আমরা ইম্পালস রেসপন্স পাবো। ওইটাকে এইচ এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এইচ দিয়ে লেখা হয়। তো তার মানে যখন এক্স অফ এন ডেল এন হবে তখন ওয়াই এন হবে এইচ অফ এন। তো এখন এইচ অফ এনটা কিভাবে বের করতে হয় সেটা আমরা পরে শিখবো, নেক্সট কোন এক ক্লাসে শিখবো ডিফারেন্স ইকুয়েশন সলভ করে। বাট আমরা ধরে নিচ্ছি আপাতত যে আমাদের একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স আমাদের জানা আছে, অর্থাৎ এই সিস্টেমে ইম্পালস ইনপুটে দিলে আমি কি পাবো সেই জিনিসটা আমার জানা আছে। ঠিক আছে, দ্যাট ইজ এইচ অফ এনটা আমরা জানি, আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যানালাইসিসের জন্য। কিভাবে জানি সেটা আমরা পরে দেখবো, বাট ধরে নিচ্ছি আমরা জানি এইচ অফ এনটা। তো আচ্ছা, তো আমরা দেখবো যে আমরা যদি এইচ অফ এনটা জানি তাহলে আমরা দেখবো যে এলটিআই সিস্টেমের আউটপুট আমরা এইচ অফ এন দিয়েই বের করে ফেলতে পারি। অর্থাৎ যে কোনো ইনপুট সিগনালে যদি আমি ইনপুটে দেই না কেন, যদি আমার এইচ অফ এন জানা থাকে তাহলে আমি ওয়াই অফ এন বের করে ফেলতে পারবো। এটা আমরা প্রুফ করব। ঠিক আছে, যে দেখবো আসলে যে কোনো এক্স অফ এন দিলেই আমি ওয়াই অফ এন বের করতে পারবো, প্রোভাইডেড দ্যাট আমার এইচ অফ এনটা জানা আছে। ঠিক আছে, যদি জানা থাকে তাহলে এটা আমি করতে পারবো। তো এটা করার জন্য আমাদের কিছুই লাগবে। ফার্স্ট অফ অল
এটা তো একটা টাইম ইনভ্যারিয়েন্ট লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। ওকে, তাহলে এখানে যদি আমি ডেল্টা এন ইনপুট দেই, এইটার রেসপন্স ইম্পালস রেসপন্স যদি এইচ অফ এন হয়, তাহলে আউটপুটে কি পাবো? আমি ইনপুটে ডেল্টা এন দিচ্ছি, মানে আমরা বের করতে চাচ্ছি একটা এলটিআই সিস্টেম যার ইম্পালস রেসপন্স হচ্ছে এইচ এন, সেখানে আমি এক্স অফ এন ইনপুট দিচ্ছি, আমরা জানতে চাচ্ছি ওয়াই অফ এনটা কি হবে, এটা আমরা বের করতে চাই। তো এখন দেখেন, আমি যদি এই এলটিআই সিস্টেমে ডেল্টা এন ইনপুটে দেই, তাহলে আউটপুটে কি পাবো? তার ইম্পালস রেসপন্স দেওয়া আছে এইচ এন, তাহলে ডেল্টা এন ইনপুটে দিলে আউটপুটে কি আসবে? হ্যালো, এইচ এন আসবে। হ্যাঁ এইচ এন আসবে, কারণ এইচ এন তো ইম্পালস রেসপন্স, সো ডেল্টা এন ইনপুটে দিলে এইচ এন আসবে। এইটা একটা টাইম ইনভ্যারিয়েন্ট, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে আমি যদি এইটাকে শিফট করি কে অ্যামাউন্টে, আউটপুট কি হবে? আমরা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ডেফিনিশন থেকে কি জানি? ইনপুটকে যে পরিমাণ শিফট করবে, আউটপুট এক্স্যাক্টলি সেম পরিমাণ শিফট হইতে হবে, তাইলে ওটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটা আমরা দেখছি, ঠিক আছে? তার মানে যদি আমি ডেল্টা এন ইনপুট দেই, তাহলে আউটপুটে পাচ্ছি এইচ এন। তাহলে আমি যদি ডেল্টা এন মাইনাস কে ইনপুট দেই, তাহলে আউটপুটে কি পাবো? এইচ এন মাইনাস কে। এইচ এন মাইনাস কে। এবার এটাকে আমি সামহাউ স্কেলিং করলাম। এটা তো একটা লিনিয়ার সিস্টেম, তাই না? লিনিয়ার সিস্টেমের দুইটা প্রপার্টি আছে আমরা জানি, একটা অ্যাডিটিভিটি আর একটা হোমোজেনিটি। অ্যাডিটিভিটি কি বলে? যে আমি ইনপুটে দুইটা সিগন্যালের যোগফল দিলে আউটপুট হবে, যদি লিনিয়ার সিস্টেম হয় তাহলে আউটপুট হবে আলাদা আলাদা আউটপুটের যোগফল। আর হোমোজেনিটি বলে আমি ইনপুটকে আগে স্কেলিং করে দিলে যে কথা, আমি আউটপুট বের করে পরে স্কেলিং করলেও একই কথা, ঠিক আছে? অর্থাৎ এক্স থেকে যদি আমি ওয়াই পাই, তাহলে এ এক্স থেকে আমি এ ওয়াই পাবো। আর অ্যাডিটিভিটি বলে এক্স ওয়ান থেকে যদি ওয়াই ওয়ান পাই, এক্স টু থেকে যদি ওয়াই টু পাই, তাহলে লিনিয়ার সিস্টেমের জন্য x1 প্লাস x2 থেকে আমি y1 প্লাস y2 পাবো। এটা আমার লিনিয়ার সিস্টেমের দুটো কন্ডিশন। তাহলে এখন যদি আমি সিস্টেমে এই ইনপুটটা দেই, তাহলে কি পাবো? এই ইনপুটটা দিলে কি পাবো? আউটপুট কি আসবে? এইচ অফ কে। এইচ অফ কে কেন আসবে? আমি এটা লিনিয়ার সিস্টেম, তো আমি ইনপুট কে এক্স অফ স্কেল কে টা গুণ করতেছি, অবস্থায় থাকবে স্যার। এইটা হবে না। ও জি স্যার। আর আমি ইনপুট কে সিম্পলি মানে আমি জানি ডেল্টা এন মাইনাস কে থেকে এইচ অফ এন মাইনাস কে পাওয়া যায়, তাহলে অবশ্যই এক্স কে থেকে ডেল্টা এন মাইনাস কে পাওয়া, যদি ইনপুটে দেই তাহলে এটা স্কেলড হয়ে যাবে আউটপুটের, কারণ এটা তো সিম্পলি লিনিয়ারিটি। এখানে কিন্তু মনে রাখবেন, ইনপুট কিন্তু আমরা ডেল্টা এন মাইনাস কে দিচ্ছি, এক্স অফ কে না, এক্স অফ কে টা আসবে অলরেডি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে আমি কে এর বিভিন্ন ভ্যালুর জন্য, হ্যাঁ ধরেন এই জিনিসটা ইনপুটে দিলাম, ধরেন কে এর দুইটা ভ্যালু বসায় এই দুইটাকে ইনপুটে দিলাম, তাহলে আউটপুটে কি আসবে? আচ্ছা এটা বাদ দেন, ধরেন আমি শুরুতে মানে ধরেন পার্টিকুলারলি কে এর একটা ভ্যালু বসাইলাম, এখানে আমি কে এর একটা ভ্যালু বসাইলাম, তাহলে কে এর ওই করেসপন্ডিং ভ্যালুর আউটপুট পাবো, এতে তো কোনো সমস্যা নেই, জাস্ট কারণ কে কে তো রিলেটেড। আচ্ছা এবার ধরেন আমি কে এর আরেকটা ভ্যালু বসাইলাম এখানে, আউটপুটে পাওয়া গেল এটা। এইটা, তাহলে এখন যদি আমি এইটা ইনপুটে দেই, আউটপুটে কি পাওয়া যাবে? রাইট সাইডে দুটো যোগ আকার আসবে, হ্যাঁ, উপরের কারণ দুটো। এটা তো লিনিয়ার সিস্টেম, সো অ্যাডিটিভিটি মেনে চলবে। এইটা, তাহলে এইটা তো আমি স্পেসিফিক্যালি কে এর দুইটা ভ্যালুর জন্য করলাম। তো আমি যদি এখন এই লাইন থেকে এই লাইনটা লিখি, দেখেন তো বোঝা যায় কিনা?
মানে এটাকে যদি আমি জেনারেলাইজ করে লিখি, জাস্ট আমি কে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এরকম আউটপুট বের করব, বের করে যদি যোগ করে দেই, ওই যোগটাকে কম্প্যাক্ট নোটেশনে আমরা এইভাবে লিখতে পারি না? জি স্যার। জি স্যার। তাহলে এদের যোগফল থেকে তো আউটপুটের যোগফল হয়ে যাবে, তাহলে এই জিনিসটা ওইভাবে লেখা যাবে প্রত্যেকটা কে এর ভ্যালুর জন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের যদি মনে না থাকে তাহলে আমরা যখন ডেল্টা ডিকম্পোজিশন শিখছিলাম, আমরা বলছিলাম এক্স অফ এন কে আমরা এরকম শিফটেড ডেল্টা দিয়ে লিখতে পারি, মনে আছে? জি স্যার। তাহলে এই জিনিসটা কি আমার এক্স অফ এন হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমরা বলছিলাম কি এক্স অফ এন ইনপুটে দিলাম, আমরা আউটপুটে পাই ওয়াই অফ এন, তাহলে অবশ্যই এই জিনিসটাকে ওয়াই অফ এন হইতে হবে, কারণ এইটার করসপন্ডিং আউটপুট হচ্ছে এইটা। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে ওয়াই অফ এনটা হবে এই জিনিসটা। তার মানে দেখেন আমি ওয়াই অফ এনটা ক্যালকুলেট করতে পারতেছি, প্রত্যেকটা এন এর জন্য আমি ওয়াই ক্যালকুলেট করতে পারতেছি কিভাবে? এই ফর্মুলাটা ইউজ করে, এই যে এই সামটা ইউজ করে, এই সামটা ইউজ করে। এখানে আমার কি লাগতেছে? জাস্ট সিগন্যাল লাগতেছে আর ইম্পালস রেসপন্স লাগতেছে। সো আমি যদি ইম্পালস রেসপন্স জানা থাকে, তাহলে যে কোনো সিগন্যালের জন্যই আমি সিস্টেমের লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের আউটপুট বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সিস্টেম যদি লিনিয়ার না হইতো তাহলে কি কি প্রবলেম হইতো বলতে পারবেন এই অ্যানালাইসিসে? ধরেন সিস্টেম লিনিয়ার না, ওই যে লাস্টে যে আমরা যে জিনিসটা লিখছিলাম এক্স অফ এন ইজ ইকুয়াল টু ওয়াই অফ এন, ওটা লিখতে পারতাম না স্যার। হ্যাঁ, মানে এইটাও লেখা যাইতো না, মানে এই যে এই দুইটা লাইন লেখা যাইতো না, এখান থেকে এই পর্যন্ত লিনিয়ার না হইলে লেখা যাইতো না। আর টাইম ইনভ্যারিয়েন্ট না হইলে কি সমস্যা হইতো? টাইম ইনভ্যারিয়েন্ট না হইলে এই লাইনটাই লিখতে পারতাম না, তাই না? প্রথমটা তো লেখা যেত না স্যার। ওই তো প্রথমটাই তো লেখা যাইতো না, সেটাই বলতেছি, এইটা থেকে এইটা পাওয়া যেত না, তাই না? যদি জি টাইম স্যার। ইনভ্যারিয়েন্ট না হইতো সিস্টেমটা। তো তার মানে আমি যখন এই ফর্মুলা দিয়ে আমি যখন এই ফর্মুলা দিয়ে আউটপুট বের করতে যাব, তখন আমাদের সিস্টেমকে অবশ্যই লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট হইতে হবে। অন্য কোনো কিছু কিন্তু আমরা অ্যাজাম্পশন ধরি নাই। আমরা সিস্টেমের প্রপার্টি কি কি শিখছি? চারটা শিখছি: লিনিয়ারিটি, নন লিনিয়ারিটি, টাইম ইনভ্যারিয়েন্ট, টাইম ভ্যারিয়েন্ট, কজাল, নন কজাল, স্টেবল, আনস্টেবল। এই দুইটা কিন্তু আমার সিস্টেমের কোনো অ্যাজাম্পশনই নাই, তাই না? আমরা কিন্তু ধরেই নিছি খালি লিনিয়ার আর টাইম ইনভ্যারিয়েন্ট। সো সিস্টেম কজাল হোক, নন কজাল হোক, স্টেবল হোক, আনস্টেবল হোক, তার উপর এই ফর্মুলা ডিপেন্ড করবে না। এইটা অ্যাপ্লাই করার ফার্স্ট এন্ড মানে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে লিনিয়ার এবং টাইম ইনভ্যারিয়েন্ট হতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। আর এই জিনিসটাকে বলে কনভলিউশন সাম। আপনারা অলরেডি কনভলিউশন ইন্টিগ্রাল দেখে আসছেন, ওইটার ডিসক্রিট ভার্সন হচ্ছে কনভলিউশন সাম, এটার নাম। ঠিক আছে? এখানে জাস্ট আমরা মানে এখানে আইডিয়াটা কি, এইচ অফ এন কে শিফট করে করে আমরা এক্স অফ কে এর সাথে গুণ করব, গুণ করলে যে রেজাল্ট পাবো সেটাকে আমরা বলতেছি কনভলিউশন সাম। ঠিক আছে? এটা একটা সামেশন। আচ্ছা, আমি যদি আপনাকে ধরেন তিনটা সিস্টেম দিলাম, তিনটা সিস্টেমের ওই যে প্রপার ডিফারেন্স ইকুয়েশনটা দিয়ে দিলাম, ধরুন yn equals to xn plus xn minus 1 plus ইত্যাদি, এরকম তিনটা সিস্টেম দিয়ে দিলাম। আমি আপনাদেরকে বললাম যে কথার কথা, যে এই তিনটা সিস্টেমের জন্য আমি কনভলিউশন সাম ক্যালকুলেট করতে পারবো কিনা, তাহলে আপনি আসলে এই তিনটা সিস্টেমের কি কি চেক করবেন? স্যার হোমোজেনিটি, তারপর আপনি জাস্ট খালি হ্যাঁ লিনিয়ারিটি আর টাইম ইনভ্যারিয়েন্স চেক করবেন, তাই না? জি স্যার। এখানে কি কজালিটি চেক করার দরকার আছে? না স্যার। নাই। এটা কিন্তু মনে রাখেন, গতবার টার্ম ফাইনালে একটা কোশ্চেন এরকম ছিল যে তিনটা সিস্টেম দেওয়া ছিল, বলা হয়েছিল যে এখানে আমরা কনভলিউশন সাম ক্যালকুলেট করতে পারবো কিনা। অনেকেই পারছে, বাট অনেকে আবার কজাল, নন কজাল, স্টেবিলিটি, আনস্টেবল এইসব নিয়ে আসছে। তো ওইগুলা তো আমার কোনো দরকার নাই, কারণ আমরা তো এখানে আমাদের ইনহেরেন্ট অ্যাজাম্পশনই হচ্ছে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটা কজাল হোক, নন কজাল হোক, আমার কিছু যায় আসে না, ওইটার উপর ডিপেন্ড করে প্রপার্টি চেঞ্জ হবে কিছু। হ্যাঁ, ওইটা ঠিক, বাট এই সাম ক্যালকুলেট করার জন্য আমার ওই প্রপার্টির দরকার নাই, কজালিটি, নন কজালিটির দরকার নাই, বা স্টেবিলিটি, নন আনস্টেবিলিটির দরকার নাই। ঠিক আছে? আমার দরকার শুধু লিনিয়ার আর টাইম ইনভ্যারিয়েন্ট কিনা সেটা চেক করা। সো এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তো এখন
তাহলে আমরা কি দেখলাম যে আমাদের যদি এরকম একটা এক্স অফ এন থাকে, আমরা যদি এইচ অফ এন ইম্পালস রেসপন্স জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা ওয়াই এন ক্যালকুলেট করতে পারি। তো এইটা দিয়ে আসলে ডিটেইল কিভাবে ক্যালকুলেট করে এটার উপর আমি একটা টিউটোরিয়াল আপলোড করে দিব। জাস্ট একটা এক্সাম্পল ডিটেইলস এ আমি আপাতত জাস্ট স্টেপ গুলা বলতেছি আর এখান থেকে কিছু কি পয়েন্ট বলতেছি। ফার্স্ট অফ অল দেখেন, এটা যখন আমরা করব, আমি ডিটেইল এক্সাম্পল এখন দেখাবো না, এটা আমি আজকেই ভিডিও আপলোড করে দিব একটা, ওইখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যখন একটা ভ্যালু বের করব, তো ফার্স্ট অফ অল দেখেন আমরা একটু এই রাইট সাইডের দিকে তাকাই। একটা পার্টিকুলার কে এর জন্য, ঠিক আছে, ধরেন সরি এন এর জন্য, ধরেন n ইকুয়ালস টু 0, ধরেন n ইকুয়ালস টু 0 আমরা বের করতে চাই, তাহলে y0 সমান কত? x অফ k h অফ মাইনাস k। অর্থাৎ এখন এই y0 টা আমরা কিভাবে কম্পিউট করব? ধরেন আমাদের x অফ k আছে এরকম, আর h অফ k আছে, বা সরি এটা x অফ n ধরেন, আর এটা h অফ n, এই দুটোই তো আমাদের দেওয়া থাকবে। x অফ n দেওয়া থাকবে আর h অফ n দেওয়া থাকবে, এরকম দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ আমরা n এর বদলে k বসাবো, আর n এর বদলে k বসাইলে সিগন্যালের কোনো চেঞ্জ হয় না। সো xn যে কথা xk ও সেই কথা, ঠিক আছে, xk যে xn যে কথা xk ও সেম কথা, hn যে কথা hk ও সেম কথা। ওকে, এরপর আমরা কি করব দেখেন তো, h অফ k কে কি ট্রান্সফর্ম করা লাগবে? রিফ্লেকশন করা লাগবে না h অফ মাইনাস k এর জন্য? জি স্যার। তাহলে এটাকে রিফ্লেক্ট করে h অফ মাইনাস k পেয়ে যাব। তাহলে h অফ তাহলে আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের x অফ k, আর h অফ k টাকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করলে কি হবে? 0 এর দুই পাশে 1 চলে যাবে -1 এ, 2 চলে যাবে -2 তে, 3 চলে যাবে -3 তে। এরপরে আমরা দুইটাকে এলিমেন্ট ওয়াইজ গুণ করব। আমরা তো ওই যে ই এর গুণ শিখছি, দুইটা সিগন্যাল কিভাবে গুণ করতে হয়, এলিমেন্ট ওয়াইজ গুণ করতে হয়। সো এটা গুণ করলে কি আসবে? গুণ করে যোগ করব। তাহলে -3 ইনটু 0 0, -2 ইনটু 0 0, -1 ইনটু 0 0, 0 0 এর ই গুলা কি? এটা 1 ধরেন, এটা 1 ধরেন, তাহলে 1 ইনটু 1 প্লাস এইটার কোনো 1 এ কিছু নাই, সো সামথিং ইনটু 0, এটার ভ্যালুটা ইনটু 0, সো 0, आंसर আসবে 1। তাহলে এটার y0 কত? 1, ঠিক আছে? এটা কি বুঝছেন? ওকে, এরপরে যখন আমরা y1 বের করব, তখন আমাদের ফর্মুলায় কই চেঞ্জ আসবে? n এর বদলে 1 বসবে। এখানে কি হবে? জাস্ট x অফ k বের করব আগের মতই, h অফ 1 মাইনাস k বের করতে আমরা কি করব? ফার্স্টে h অফ মাইনাস k বের করব, দেন ওটাকে আমরা এক ঘর রাইট শিফট করব, দ্যাট ইজ h1 মাইনাস k আসবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে h1 মাইনাস k টা বের করার জন্য h মাইনাস k বের করে তাকে এক ঘর রাইট শিফট করব। সো রাইট শিফট করলে কি আসবে? 0 1 2, এটার কোনো চেঞ্জ নাই। এটা কি হবে? 0 টা চলে যাবে 1 এ, -1 টা চলে আসবে 0 তে, -2 টা চলে আসবে -1 এ, -3 চলে আসবে -2 তে। এরপরে সেম ভাবে দুইটা এলিমেন্ট ওয়াইজ গুণ করব। ধরেন এটা 2, এটা 1, এটা 1, এটা 2, তাহলে কি করব? বাকি সব 0 হয়ে যাবে, কারণ এদের কোনো করেসপন্ডিং পার্টনার নাই, এটারও করেসপন্ডিং পার্টনার নাই। তাহলে 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 1 ইকুয়ালস টু 4, এটা হবে y1 এর ভ্যালু। সিমিলারলি আমরা y2 y3 এর ভাবে বের করব। এখন কোশ্চেন হচ্ছে আমরা কত দূর যাব? যতক্ষণ না পর্যন্ত 0 পাই, ঠিক আছে, এটা একটা লজিক্যাল জিনিস, বাট তারপর আমরা আসলে কনভলিউশনের ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি এটা লেংথ কত হবে। তো এটা লেংথ আসলে হবে, ধরেন x অফ n এর লেংথ হচ্ছে l, মানে l1, লেংথ l1 মানে এখানে l1 সংখ্যক এলিমেন্ট আছে, নন জিরো এলিমেন্ট। যেমন ধরেন এইটার লেংথ হচ্ছে 3, ঠিক আছে, এটার লেংথ হচ্ছে 3, কারণ এখানে নন জিরো এলিমেন্ট আছে 3টা। আর h অফ n এর লেংথ ধরেন l2, ঠিক আছে, যেমন আগের এক্সাম্পলে h অফ n হচ্ছে 4, দেখেন এই এক্সাম্পলে h অফ n কিন্তু 4, আমরা যে এক্সাম্পলটা নিছি এই যে এখানে দেখেন, কারণ এটা নন জিরো এলিমেন্ট আছে 4টা। তাহলে কনভলিউশনের লেংথ হবে l1 প্লাস, তাহলে yn এর নন জিরো ভ্যালু থাকবে l1 প্লাস l2 মাইনাস 1, ঠিক আছে?
এটা কি এটা কি ধরতে পারছেন L1 L2 এর জিনিস দুটো কি? নন জিরো এলিমেন্ট মানে কি, মানে আমার যদি কোনো দুইটা জিরো থাকে আমার ওই দুইটা জিরো বাদ হবে, মানে আমার না টোটাল না না, মানে ধরেন যে মানে কতখানি পর্যন্ত আমরা ডিফাইন করে দিচ্ছি, যেমন ধরেন 1 2 3 ওটা নন জিরো আসতে হবে, নট নেসেসারি আসলে 4 5 6 7 এমনও হইতে পারে মাঝখানের কোনোটা জিরো আসছে, বাট আমরা কতখানি কম্পিউট করব সেটা। যেমন দেখেন এখানে এলিমেন্ট আছে তিনটা, বাট আমরা তো বলছি কি এটার আগে চাইলে আমরা জিরো টিরো অ্যাড করে এটার লেংথ আরো বাড়াই ফেলতে পারি, বলছি না এটা? স্যার কিন্তু আমরা চেক করব যে আমাদের কতগুলো এলিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? সেটা হচ্ছে L1, সো L1 হচ্ছে এখানে 3 আর এটার জন্য L2 হচ্ছে 4। তাহলে আমাদের বলেন ফার্স্ট সেটটার ক্ষেত্রে 1 এর পর একটা 0 থেকে এরপর 2 3 থাকলে L1 এর ভ্যালু কি 4 হবে? 4, হ্যাঁ 4 হইতো। জি স্যার, জি স্যার। মানে আমাদের কতখানি দেওয়া আছে, মানে কতখানি ডিউরেশনের সিগন্যালটা দেওয়া আছে সেইটা, ঠিক আছে? এই কারণে আমরা তো শুরুতে আর শেষে জিরো অ্যাড করে 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 এটা লেংথ ইচ্ছা মতো বাড়াইতে পারি, বাট আমাদের যেটা দেওয়া থাকবে আমরা সেটা করব আর কি। ক্লিয়ার? জি স্যার, বুঝাই। তাহলে ধরেন x1 দেওয়া আছে, এটা মানে x1 ধরেন এই ভ্যালুর জন্য ডিফাইন্ড, হ্যাঁ এই ভ্যালুগুলোর জন্য, আর x2 ধরেন মানে x1 এর ইনডেক্স দেওয়া আছে, সরি ধরেন x1 এর ইনডেক্স দেওয়া আছে, এইটার ইনডেক্স দেওয়া আছে -22 থেকে 21, আর h এর ইনডেক্স দেওয়া আছে ধরেন -5 থেকে 37। কোশ্চেন হচ্ছে তাহলে এই দুইটার কনভলিউশন যদি আমি ক্যালকুলেট করি, কনভলিউশনকে এই চিহ্ন দিয়ে লেখা হয়, x কনভলিউশন h, এটা মানে হচ্ছে এই যে এই জিনিসটা। তাহলে এখন আমাকে বলেন তো y এর লেংথ কত হবে? x এর লেংথ কত? 24। হ্যাঁ বলেন 24 স্যার। 24, কারণ 21 আর 2 23 আর মাঝখানের 0, সো 24। আর এটা h এর 43, কারণ কি 37 প্লাস 5 আর মাঝখানে একটা 0 আছে, তাই না? জিরোটাকেও কাউন্ট করতে হবে, সো 37 5 হচ্ছে 42 আর 43, তাহলে লেংথ হবে 24 প্লাস 43 মাইনাস 1, এই লেংথের। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি স্যার। আপনারা বাসায় কয়েকটা ভ্যালু নিয়ে এটা ভেরিফাই করতে পারেন যে তাহলে আমি তো y এর লেংথ জানলাম, তো সিগন্যালটাকে লিখলাম, কিন্তু আমি জিরো পজিশন কারে দিব সেটা তো আমার বলে দিতে হবে, তাই না? তো এটা আপনি কতগুলা ভ্যালু নিয়ে জাস্ট একটু নিজে চেক করে দেখেন, ঠিক আছে? এটা অবজারভেশন আর কি, অবজার্ভ করলে দেখা যায় y এর ইনডেক্সটা হবে এরকম, এটা আমরা যখন ল্যাব করব তখন আমাদের প্রচুর কাজে লাগবে এই ফর্মুলাটা। অর্থাৎ y এর ইনডেক্স হবে, মানে y এর যে n ভেক্টরটা, সেই ভেক্টরটা হবে মিনিমাম অফ nx থেকে প্লাস মিনিমাম অফ nh, অর্থাৎ x এর ইনডেক্সের মিনিমাম ভ্যালু প্লাস y এর ইনডেক্সের মিনিমাম ভ্যালু থেকে x এর ইনডেক্সের ম্যাক্সিমাম ভ্যালু প্লাস h এর ইনডেক্সের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, যেমন এই যে এই এক্সাম্পলটার জন্য, এই যে এই এক্সাম্পলটার জন্য এটা কত হবে? এই এক্সাম্পলটার জন্য যদি আমরা করি, এইখানে x এর মিনিমাম ইনডেক্স কত? -2, y এর মিনিমাম h এর মিনিমাম ইনডেক্স কত? -5, এই দুটার যোগ থেকে x এর ম্যাক্সিমাম ইনডেক্স কত? 21, আর এটার ম্যাক্সিমাম ইনডেক্স কত? 37। তাহলে হবে -7 to 21 was 8 5 58। ঠিক আছে, বোঝা আছে? তারপরে লাস্টের তো এখানে যেটা করবেন, ফার্স্ট সবার ফার্স্ট এলিমেন্ট হবে -7 এরকম করে আপনি তাহলে জিরো পজিশনটাকে করতে পারবেন, মানে ডিনোট করতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট আপনি দুইটা তিনটা নাম্বার নিয়ে একটু এদিক সেদিক করলে, হাতে ক্যালকুলেট করলেই দেখবেন এটা চলে আসবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি দেখানো যায়, বাট একটু ক্লামজি ম্যাথমেটিক্স চলে আসে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এটা কি আরেকবার বলা যাবে স্যার? আচ্ছা, আমরা আসলে ধরেন কথার কথা, আমরা দুইটা সিগন্যাল ধরেন একটা x অফ n দেওয়া আছে আমার কাছে এরকম 1 2 3 4,
আর একটা সিগন্যাল দেওয়া আছে h of n 5 7 9 10 11। তো দেখ ধরেন এটার ইনডেক্স দেওয়া আছে এই জায়গায় 0 ইনডেক্স, তো এটার লেংথ দেওয়া আছে 4, এইটার লেংথ দেওয়া আছে 5। তাহলে আমরা তোকে দেখলাম যে y এর লেংথ মানে এদের কনভলিউশন যে করব, কনভলিউশনের চিহ্ন হচ্ছে এইটা, কনভলিউশনের লেংথ হবে 4 + 5 - 1 দ্যাট ইজ কত 8। তো তার মানে কনভলিউশন করলে এরকম একটা রেজাল্ট আসবে, y ধরেন a b c d e f g h এরকম একটা রেজাল্ট আসবে। তো এখানে তো আমরা যখন সিগন্যাল বলবো তখন তো আমাকে অরিজিন কোনটা সেটা বলে দিতে হবে, অরিজিন না বললে তো আমি আসলে সিগন্যাল প্লট করতে পারবো না, বা কোনটাকে আমি জিরো ধরবো সেটাও বলে দিতে হবে। এইটা বলে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এন ওয়াই অর্থাৎ এন ওয়াই এর ইনডেক্স, এটা হচ্ছে ওয়াই এর ইনডেক্স, ইনডেক্স হবে এন এক্স এর মিনিমাম মানে এক্স এর মিনিমামের ইনডেক্স প্লাস, সরি এক্স এর ইনডেক্স এর মিনিমাম প্লাস অন্য সিগন্যাল সেকেন্ড সিগন্যালটার মিনিমামের ইনডেক্সের মিনিমাম থেকে এক্স এর ম্যাক্সিমাম ইনডেক্স প্লাস এইচ এর ম্যাক্সিমাম ইনডেক্স। ঠিক আছে, যেমন এই সিগন্যালের জন্য এক্স অফ এন এর জন্য ইনডেক্স ভেক্টরটা কত, ইনডেক্স ভেক্টরটা হচ্ছে -1 থেকে 2, আর এইচ এর জন্য ইনডেক্স ভেক্টরটা হচ্ছে -2 থেকে 2। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা বলি এন ওয়াই কি হবে তাহলে -1 আর -2 এর যোগফল, দ্যাট ইজ -3 থেকে 2 আর 2 এর যোগফল 4 পর্যন্ত, এইটা হবে ওয়াই এর ইনডেক্স। অর্থাৎ ওয়াই যদি হয় এই সিগন্যালটা এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এই পজিশনটা হবে -3 -2 -1, এইটা হবে 0 1 2 3 4। বোঝা গেছে? ঠিক আছে, তো এইভাবে আমরা ওয়াই বের করতে পারবো। তো এই অ্যাডিশনাল কাজটা করা লাগতেছে কেন, কারণ হচ্ছে আমাদের সিগন্যালটার অরিজিন কোথায় সেটা বলে না দিলে এটাকে তো আমি প্লট করতে পারবো না। ঠিক আছে, মানে আমাদের তো একটা ইনডেক্স লাগবে, ওই ইনডেক্সটার কারণে আমাদের এই কাজটা করতে হচ্ছে। সো আপনাদেরকে যদি আমি দুটো র্যান্ডম সিগন্যাল আর দুটো র্যান্ডম সিগন্যালের ইনডেক্স দিয়ে দেই, ওখান থেকে অরিজিনাল সিগন্যালের ইনডেক্স কত হবে বের করা যাবে? জি স্যার। আর আমি হচ্ছে আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দিব না কনভলিউশন সামের একটা এক্সাম্পল কিভাবে কমপ্লিট করা যায়, এরপর আমরা দেখব প্রপার্টিজ অফ কনভলিউশন। তো কনভলিউশনের কিছু প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে আইডেন্টিটি অফ কনভলিউশন। আইডেন্টিটি মানে হচ্ছে কোন সিগন্যালকে, হ্যাঁ কোন মানে আইডেন্টিটি অপারেট করা মানে যেমন ধরেন 0 + 1 বা 0 + 7, আপনি যার সাথেই 0 যোগ করেন না কেন আপনি সবসময় ওই নাম্বারটা পাবেন। অর্থাৎ এমন একটা সিস্টেম যদি থাকে যার কাজ হচ্ছে যোগ করা, ঠিক আছে, তো এর সাথে যদি আপনি 0 যোগ করেন আপনি এক্স পাবেন, তাই না? এই সিস্টেমের কাজ হচ্ছে 0 যোগ করা, তার মানে এই সিস্টেমের আইডেন্টিটি অপারেটর হচ্ছে 0। সিমিলারলি গুণের আইডেন্টিটি গুণের আইডেন্টিটি হচ্ছে 1, কারণ যে কারোর সাথে আপনি 1 গুণ করেন না কেন আপনি ওই নাম্বারটাই পাবেন। সিমিলারলি আমরা দেখতে চাই কমিউটেশনের কনভলিউশনের আইডেন্টিটিটা কি, অর্থাৎ আমি কোন সিগন্যালকে ওই আইডেন্টিটির সাথে কনভলিউট করলে ওই সিগন্যালটাই ব্যাক করব, যেখানে আইএনটাকে আমি বলতেছি আইডেন্টিটি। ঠিক আছে, আচ্ছা তো এইটা বের করব কিভাবে, একটা জিনিস দেখেন, তার মানে আমাদের এইচ অফ এন আইডেন্টিটির জন্য এইচ অফ এনটা কেমন হবে সেটা বের করতে হবে। তো এটা আসলে আমরা খুব সিম্পলি বের করতে পারি কিভাবে, দুইটা ওয়ে আছে। একটা জিনিস দেখেন, যদি আইডেন্টিটি অপারেটরটা হয় তাহলে অবশ্যই ডেল্টা এন, হ্যাঁ ডেল্টা এন ইনপুটে দিলে আউটপুটে কি পাইতে হবে, আমার ডেল্টা এন পাইতে হবে না আইডেন্টিটির জন্য, মানে আইডেন্টিটিতে কি যা দিব তাই পাবো, তাই না? তাহলে ডেল্টা এন দিলে ডেল্টা এন পাবো, তাহলে আইডেন্টিটি অপারেটরের জন্য এইচ অফ এন কি হচ্ছে, ডেল্টা এন হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, সো যে সিস্টেমের ইম্পালস রেসপন্স এরকম হবে আর কি, সেই সিস্টেমটা আইডেন্টিটি অপারেটর হিসেবে কাজ করবে। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ আপনি এক্স অফ এন এর সাথে যদি ডেল্টাকে কনভলিউট করেন তাহলে আপনি এক্স অফ এন ব্যাক পাবেন। এটা আমরা আরেকভাবে প্রুফ করতে পারি, কিভাবে? এক্স অফ এন কনভলিউশন ডেল্টা অফ এন। আচ্ছা এইটা বাদ দেই,
আমরা একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে যদি আমি কে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাম করি, সমান কি পাওয়া যাবে? ডেল্টা দিয়ে গুণ করে x of n। x of n। এবার আমরা যদি কনভলিউশনের ফর্মুলাটা চেক করি, এইটা যদি এক্স এন কনভলিউশন এইচ এন হয়, এই দুটা ফর্মুলার মধ্যে একটা দেখেন তো সিমিলারিটি আছে না? জাস্ট এইচ এর বদলে ডেল্টা বসানো এই ফর্মুলায়, মানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর মধ্যে সিমিলারিটি কি? পুরোটাই সেম না? খালি এইচ আর ডেল্টাটা ইন্টার মানে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে না? নিচেও তো hn গুণ আছে স্যার, রাইট? হ্যাঁ, গুণ আছে। আমি বলতেছি এই দুটার মধ্যে সিমিলারিটি কি? পুরোপুরি সেম, খালি এই দুইটার মধ্যে পার্থক্য, তাই না? জি স্যার। তার মানে আমি এই জিনিসটাকে যদি এক্স এন কনভলিউশন এইচ এন লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে আমি এইটা লিখতে পারবো। জি স্যার। ঠিক আছে, আর আমরা জানি এটা সমান কি? এই জিনিসটা সমান হচ্ছে এক্স অফ এন। তাহলে এক্স এন কনভলিউশন ডেল্টা এন ইকুয়ালস টু এক্স এন। অর্থাৎ আপনি যদি ডেল্টা এন এর সাথে কনভলিউশন করেন কোন সিগন্যালকে, আপনি সবসময় ওই সিগন্যালটা ব্যাক পাবেন। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা এন হচ্ছে কনভলিউশনের আইডেন্টিটি অপারেটর বা আইডেন্টিটি। ঠিক আছে, সরি, কনভলিউশন নিজে একটা অপারেশন, সো কনভলিউশন অপারেশনের আইডেন্টিটি হচ্ছে ডেল্টা এন। তাহলে আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি এরকম, আচ্ছা এটার জন্য ক্যাসকেড ভার্সনটা লাগবে, এটা আমরা নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা দেখাবো। ফাইনাল একটা প্রপার্টি দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে কমিউটেশন। অর্থাৎ কনভলিউশন সাম কমিউট করে। কমিউট করা মানে হচ্ছে কোনটাকে আগে লিখতেছেন কোনটাকে পরে লিখতেছেন সেটা ম্যাটার করে না। যেমন a প্লাস বি আর বি প্লাস এ দুটা নাম্বার যদি হয়, যেটা যোগ করা সেম কথা। যেমন 2 প্লাস 3 যে কথা, 3 প্লাস 2 একই কথা। কোন অপারেশনটা মানে কোনটাকে আগে যোগ করতেছেন সেটার উপর এই অর্ডারটা ডিপেন্ড করে না। কমিউটেটিভ না এমন কিছু এক্সাম্পল দেন তো, অপারেশন এমন কিছু অপারেশনের এক্সাম্পল কি হইতে পারে? কি আছে মানে অর্ডার ম্যাটার করে অ্যাকচুয়ালি কোন এমন কিছু অপারেশন? স্যার ভেক্টর সামেশন। ভেক্টর সামেশন কি? এটা তো কমিউট করে। ভেক্টরের ক্রস প্রোডাক্ট। পলিনোমিয়াল ইকুয়েশন গুলাতে স্যার ওই যে প্রথম এক্স স্কয়ারের পজিশন বা না না, ওইটা তো কোনো অপারেশন না, ওটা তো সাম সোয়াপ অপারেশন। মানে আমি বলতেছি এরকম যোগ গুণ এই টাইপের কি কি আছে। ঠিক আছে, এই ধরনের অপারেশন কি কি আছে? বাইনারি অপারেশন যেগুলা, এই ধরনের কি কি অপারেশন আছে? আরেকটা হইতে পারে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, যেমন 3 মাল্টিপ্লিকেশন তো ম্যাটার করে না। 3 ইনটু 2 আর 2 ইনটু 3 কি সেম কথা? সেম কথা না? আপনি বলতে পারেন ডিভিশন ম্যাটার করে না, মানে ডিভিশন অর্ডার ম্যাটার করে, কারণ এ ভাগ বি যে কথা, বি ভাগ এ তো এক কথা না, তাই না? ইন জেনারেল। ঠিক আছে, তারপর ম্যাট্রিক্স এর অপারেশন একটা নন কমিউটেটিভ প্রসেস। কারণ কি? ধরেন এ একটা ম্যাট্রিক্স আছে 3/2 সাইজের, বি একটা ম্যাট্রিক্স আছে 2/3 সাইজের, তো এদেরকে গুণ করলে আমি কি পাবো? এ বি গুণ করা যাবে, গুণ করলে 3/3 আসবে। কিন্তু আপনি বি এ কি গুণ করতে পারবেন? দেখেন তো, বি এ যদি গুণ করেন তাহলে কি আসবে? বি এ হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 3/2, গুণ করলে একটা 2/2 ম্যাট্রিক্স আসবে। সো অবশ্যই একটা 3/3 ম্যাট্রিক্স আর একটা 2/2 ম্যাট্রিক্স সমান না। ঠিক আছে, সো এটা নন কমিউটেটিভ প্রসেস। বাট লাকিলি আমাদের কনভলিউশন সাম কমিউটেশন মেনে চলে, অর্থাৎ এক্স এর সাথে এইচ কে কনভলিউট করা যে কথা, এইচ এর সাথে এক্স কে কনভলিউট করা একই কথা। এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? প্রুফটা ধরেন এটা সমান কি লেখা যায়? k equals to minus infinity to infinity x of k h of n minus k। এটা তো ডেফিনিশন। এখানে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল সাবস্টিটিউট করব, n minus k কে আমরা m লিখব। তাহলে এখান থেকে আমাদের k সমান দাঁড়াচ্ছে n minus m। এবার দেখেন k যদি টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয় এই নাম্বারটা, তাহলে m কি হবে? টেন্স টু প্লাস ইনফিনিটি হবে না? দেখেন একটা জিনিস, k নেগেটিভ হইলে m পজিটিভ হয়ে যাবে, কারণ n থেকে নেগেটিভ করতেছি, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। অন্যদিকে k যদি টেন্স টু পজিটিভ ইনফিনিটি হয়, m টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হবে।
তো আমরা এখন সামটা বসাই দিই, তাহলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্স অফ এন মাইনাস এম এইচ অফ এন এম আর সামেশনের লিমিট চেঞ্জ করা যায়। ইন্টিগ্রেশনে যেমন লিমিট চেঞ্জ করলে মাইনাস আনা লাগে, সামেশন এটা করা লাগে না, কারণ এ প্লাস বি যে কথা বি প্লাস এ তো একই কথা, এই কারণে করা লাগে না। এটা কি বুঝছেন কি বলছি? মানে এখানে দেখেন আমি এখন সামের অর্ডারটা উল্টাই লিখবো, অর্ডার বলতে সামের লিমিটটা এভাবে লিখবো, এতে কোনো সমস্যা নাই। ইন্টিগ্রেশনে এ থেকে বি তে ইন্টিগ্রেট করা যে কথা, বি থেকে এ তে ইন্টিগ্রেট করা এক কথা না, সামনে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসা লাগে। কিন্তু সামেশনে এই কাজটা করা লাগে না, কারণ সামেশনে এই জিনিসটার মানে হচ্ছে এ প্লাস বি আর বি প্লাস এ, দুটা তো একই কথা। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি সাজাই লিখি আগের মতো করে, তো এই জিনিসটা দেখেন, এইটা যদি এক্স কনভলিউশন এইচ হয় তাহলে এই জিনিসটা হবে এইচ কনভলিউশন এক্স, অর্থাৎ কনভলিউশন কমিউটেটিভ। আর কাকে কাকে রিফ্লেক্ট করতেছি, শিফট করতেছি, কাকে আনচেঞ্জ রাখতেছি তার উপর রেজাল্ট ডিপেন্ড করে না। ঠিক আছে, সো এই কেসে আপনার যেটাকে রিফ্লেক্ট করলে সুবিধা সেটাকে রিফ্লেক্ট করবেন। তো এইটাতে কারো কোনো কোশ্চেন আছে? না। তো এই পর্যন্ত আজকের ক্লাস। আমরা নেক্সট দিন Recording stopped. কনভলিউশন আর কিছু প্রপার্টি দেখবো, একটা শর্টকাট শিখবো কিভাবে ইজিলি কমিউটেটিভ কনভলিউশন সাম শর্টকাটে ক্যালকুলেট করা যায়, তারপরে আমরা কোরিলেশনে চলে যাবো। ঠিক আছে, আপনাদের নেক্সট ক্লাস কালকে আমার সাথে, তাই না?